হাসি হায় সে কি বোঝো না। সুপার রিলিফ এবং খুব মানে রিলিফ ভাবে আমরা এবার ঈদ করছি। সো আমি দুর্দান্ত জানি হয়েছে, কিছু আমার হয়নি, মনে হয় চলুক না, এইভাবেই চলতে থাকুক। মানে এটা মানে ভালো লাগাটা অন্যরকম। এরা খুব সংশয়ের মধ্যে ছিল যে আসলে কি হবে। ভালো চলে এসেছে, এখন আমরা আবার কাজে ফিরতে চাই। প্ল্যান হলো দুই ঈদের মাঝে মাঝে আমার মুভিগুলো রিলিজ দিব। তো ওপার বাংলার কেউ একজন একই সাথে দুইজনই হোয়াইট শার্ট পরে ঢুকেছিলাম। অনেকে বলে গায়িকা হলেও সে নায়িকার থেকে সুন্দরী। এই তো ওখান থেকে ফ্রেন্ডশিপ, আমাদের দীর্ঘদিনের ফ্রেন্ডশিপ। তফাৎটা কোথায়, কেন পারছে না? চলে যাচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে, এবং এটা হাইলাইটই করছে কিন্তু গণমাধ্যমগুলো। এদের মধ্যে আমি একটু সিনিয়র হয়ে গেছি। একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা শুনিলে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চ্যানেল 24-এর ঈদের বিশেষ আয়োজন যত কথার আজকের অনুষ্ঠানে আমি আছি আপনাদের সাথে, সঙ্গী শিল্পী তামান্না প্রমি। আমার পাশে আছেন যে অতিথি, তাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। আছেন আমাদের সাথে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শিপন মিত্র। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং এই যে ঈদ স্পেশাল যত কথার আজকের এই আয়োজনে যত কথা যার সাথে হবে বা যিনি আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন উপস্থাপক হিসেবে, তিনি আর কেউই নয়, আমাদের সবার প্রিয় রাজীব খান। রাজীব ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। জনপ্রিয় অভিনেতা, জনপ্রিয় নায়ক, আরেকটু বলার তো ছিল মনে হয় কিছু। সেটা গুরু দায়িত্ব তো আপনার হাতে, ও, আমার কিন্তু হাতে? আপনি একটু চালাকি করেছেন। আপনি আমাকে সেই গুরু দায়িত্বের কি বলবো, যে একদম ইন্ট্রোটা আমাকে মানে দুর্দান্ত ধরিয়ে হয়েছে, দিলেন। আমি দুর্দান্ত জানি হয়েছে। কিছু আমার হয়নি। মনে হয় চলুক না, এইভাবেই চলতে থাকুক। কি বলেন শিপন দা? হ্যাঁ, তুমি কোশ্চেন করো, আমরা অ্যানসার দিই। হ্যাঁ, আমরা answer ডিফারেন্ট দিই। হোক আমরা না। তো সবসময়- আচ্ছা, কোনো সমস্যা নেই, আজকে আমরা সবাই সবাইকে প্রশ্ন করব। সবাই সবাইকে। হ্যাঁ, এটা হতে Okay, পারে। good. হ্যাঁ, ডান। তো আমি এই প্রশ্নটা আমি শুরু করি, সাংবাদিক যেহেতু প্রশ্নটা শুরু করি, তারপর Please. বলেন কেমন হলো এবারের ঈদ? আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালোভাবে ঈদটা কাটছে। যেটা হয় যে ঈদের সময়, ঈদের দিন তো আসলে শুরুটা হয় একদম রান্না বান্না দিয়ে, মানে মেয়েদের যেটা হয়। তা আমারও সেটা মানে একেবারে ব্যতিক্রম কিছু না। তো সকালবেলা মাকে হেল্প করা, এরপরে বাসায় যারা আছেন আর কি, আত্মীয় স্বজনরা সবাই আসেন, বাবা, বোন, তারপর কাজিনসরা, সবাইকে নিয়ে আসলে এই যে ঈদের একটা আমেজ, খাওয়া দাওয়া করা, গল্প করা, মানে এটা মানে ভালো লাগাটা অন্যরকম। বাহ। আর শিপন দা? আমি বলবো আসলে দীর্ঘ 18 মাস 19 মাসের দেশের যে একটা ক্লান্তি লগ্ন, এটার পর মানে কেটে ওঠা একটা ইলেকশনের পর সুন্দর একটা রমাদান, তারপর আমরা আজকে ঈদে, মানে আমার মনে হয় সুপার রিলিফ এবং খুব মানে রিলিফ ভাবে আমরা এবার ঈদ করছি। সো আমার কাছে মনে হয় এটা খুব স্পেশাল আমাদের জন্য ঈদটা। আমি একটু যুক্ত করি, আমাদের এই ঈদ উপলক্ষে এক অনুষ্ঠানে আমাদের এক সেলিব্রিটি সিঙ্গার ছিলেন। উনি বলছিলেন যে 18 মাস তাদের উপর দিয়ে যে কি গেছে, কি আতঙ্ক, সংশয়, এই যে যারা আমরা গান বাজনা বা দেশের মিডিয়া নিয়ে কাজ করি, দেশের সংস্কৃতি তাকে তুলে ধরি, বা আপনারা যারা তুলে ধরেন নাম করা সেলিব্রিটি, এরা খুব সংশয়ের মধ্যে ছিল যে আসলে কি হবে পরবর্তী। তো যাই হোক, নতুনভাবে আবার নতুন সরকার এসছে, নির্বাচন হয়েছে, সে উনি যার কথা বলছিলাম তিনি কিন্তু এবার প্রথম ভোট দিয়েছেন। আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, তো বললো যাকে ভোট দিয়েছি তারাই এসছে, এই জন্য একটু নিশ্চিন্ত, আমরা আশা করি আমরা আবার নতুন করে গান বাজনা করব। তো শিপন দা কি এরকম ভয়ের মধ্যেই ছিলেন আপনার? না, ভয় বলতে আসলে আমাদের তো মানে মিউজিক ইন্ডাস্ট্রি বলি, ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, পুরোটা ইন্ডাস্ট্রিটাই থমথম হয়ে গেছিল। আমাদের প্রডিউসার যারা ইনভেস্ট করছেন তারা পিছিয়ে গিয়েছিল, বা মানে আর্টিস্টদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল, কেমন একটা মানে একটা ভেদাভেদ, মানে কে কোন দলে কাকে টেনে নিচ্ছে, একটা ই ছিল। আর কাজ তো আমাদের অলমোস্ট 70% 80% কমে গিয়েছিল আসলে, সব মিলে একটা অনিশ্চয়তা ছিল। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো এই ফোনে যে একটু মানে টাইম পাস করার জন্য স্ক্রল করব বা সোশ্যাল মিডিয়াতে যাব, টিভিতে যাব, একটা অস্থির একটা নিউজ, হয় এখানে কেউ মারা যাচ্ছে, হয় এখানে কেউ মব সৃষ্টি করছে, হয় এখানে কেউ মানে কিছু না কিছু হচ্ছিল, মানে মানে একটা আতঙ্ক থাকতো সবসময়, এখানে ডাকাতি হচ্ছে, এখানে ছিনতাই হচ্ছে, এখানে মার্ডার হচ্ছে। তো সব মিলে আমার মনে হয় যে আমার এত বছরের মানে অভিজ্ঞতায়, আমার বয়স যেটুকু হয়েছে, লাস্ট 2 বছরটা মনে হয় সামথিং ডিফারেন্ট, মনে হচ্ছে একটা অন্য জগতে ছিলাম। তারপরে যে যেটি বললেন মব, এটা যে কি আতঙ্ক তৈরি করেছিল মানে সাধারণ মানুষের মধ্যে, কেউ মানে কেউ কাউকে টার্গেট করলেই একটা অপবাদ দিয়ে মব।
আর আসলে আমরা তো এই প্র্যাকটিসটাতে ইউজ টু না ইউজ টু না, রাইট। আসলে আমরা শিল্পীরা মানে আমাদের কাজ তো হচ্ছে জনগণ বা সবাইকে বিনোদন দেওয়া। তো এই জায়গাটাতে যখন দেশের কোনো একটা ঝামেলা বা আমরা যখন অনেক রকমের বিপদগ্রস্ত হই, তখন কিন্তু আমাদের সবচেয়ে এই সেক্টরে আমরা যারা আছি আমরা কিন্তু মানে সব দিক থেকে আমাদের ক্ষতিটা হয়। দেখা যায় যে কিছুদিন আগে তো আমাদের উইন্টার সিজন গেল। তো উইন্টার মানে হচ্ছে আমাদের কাজের মানে স্পেশালি আমরা যারা সিঙ্গাররা যারা আছি, তো আমাদের কিন্তু কাজের ব্যস্ততা এই সময়টাই আমাদের বেড়ে যায় এবং আমরা সারা বছর কিন্তু এই সময়টার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি। তো সেই হিসেবে তো একটু তুলনামূলকভাবে কাজটা কমই ছিল, তবে যেটা আমি সবসময় বিশ্বাস করি যে অন্ধকারের পর তো আলো আসবেই। তো আলো চলে এসেছে, এখন আমরা আবার কাজে ফিরতে চাই, আবার কাজ করতে চাই, এই তো ভালো থাকতে চাই। আচ্ছা, সাম্প্রতিক সময় দেখছি আপনারা খুব মিউজিক আলফা নিয়ে খুব ব্যস্ত, বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন এই শিল্পীদের ধরে রাখার জন্য। মিউজিক আলফা 1-1.5 বছর হয়েছে মিউজিক আলফা, কিন্তু বেশ সাড়া ফেলেছে। মিউজিক আলফা হচ্ছে খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের মূল মানে ব্যাপারটাই হচ্ছে যে আমরা প্রত্যেকের জন্য কাজ করব। তো আমাদের আমরা যারা মানে যারা ফাউন্ডিং মেম্বাররা আছেন, তো তার মধ্যে আমি একজন আর কি। তো শান ভাই আছেন, সাবির ভাই আছেন। তো একবার হচ্ছে যে আমরা হয় না যে অনেক সময় আড্ডা গল্প বা গান আমরা করতে করতে জাস্ট আমরা একদিন এরকম আলাপ করছিলাম যে এখনকার সময় দেখা যায় যে আমরা যখন একটা গান রিলিজ করি, তো আমাদের আর্টিস্টরাই কিন্তু আমরা একজন আরেকজন মানে শেয়ার দিচ্ছি না, কাজটা শেয়ার দিচ্ছি না। তো সেখান থেকে আসলে মিউজিক আলফার চিন্তাটা আসা যে আমরা এই যে কাজ করছি, আমরা তো প্রত্যেকেই মানে কলিগ, তাই না? তো আমরা কেন আরেকজনের গান আমরা শেয়ার করি না বা প্রমোট করি না? আমরা তো চাইলে এটাকে হেল্প করতে পারি। তো সেখান থেকে যে আমরা প্রত্যেকের জন্য কাজ করব, শুধু এখানে সঙ্গীত শিল্পী না মিউজিক আলফাতে, এখানে গীতিকার আছে, সুরকার আছেন, মিউজিক কম্পোজার আছেন, তারপরে ভিডিও ডিরেকশনে যারা আছেন, অনেকেই এই মিউজিক আলফার সাথে কাজ করছে। এবং এখানে কিন্তু আমরা যখন একটা গান রেকর্ড করছি বা যিনি গান লিখছেন, যিনি গান শুরু করছেন, আমরা কেউ কিন্তু কোনো পারিশ্রমিক নিচ্ছি না। যেটা হয় যে আমরা যেটা এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখান থেকে যে রেভিনিউটা আসবে কাজ করে, সেটা হয়তো সবার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে। তো আলহামদুলিল্লাহ মিউজিক আলফা লঞ্চ করার পর থেকে বেশ আমরা সবাই সাড়া পাচ্ছি। আমার যে গানটি ছিল খুব আদরে সাবির ভাইয়ের কম্পোজিশনে, সেই গানটিও খুব সাড়া ফেলেছে, দর্শকরা খুব পছন্দ করেছে। এবং শিপনও একটা আমাদের মিউজিক আলফার একটা বৈশাখের একটা গানেও ওখানে অ্যাজ এ মডেল ছিল, শিপনদাও perform আছেন করেছে। মিউজিক আলফা। আমি ডিরেক্ট মানে মিউজিক আলফার মেম্বার না, বাট অ্যাজ আ ফ্যামিলি মেম্বারই বলা চলে। ওদের সব প্রোগ্রামে বা সব প্ল্যানিংয়ে আমরা যেহেতু ফ্যামিলির মতোই সো থাকি। আর খুব ভালো লাগে যে এদের ইউনিটিটা এত ভালো এবং সবাই সবাইকে সাপোর্ট করছে। ইভেন প্রতিদিনই তারা গান নিয়ে প্র্যাকটিস করছে। আর আমার যেটা ভালো লেগেছে যে একটা গানের শুরু থেকে একদম রিলিজের শেষ অবধি একটা পুরো টিম জড়িয়ে আছে, টিমের বাইরে কেউ নেই। এবং এটা অতপ্রতভাবে সবাই সবার মতো করে স্টাডি করছে, ভালো করার চেষ্টা করছে এবং টিম মেম্বার বাড়ছে। সো আমি বলবো যে এরকম মিউজিক আলফার মতো আরও অনেকগুলোর যদি প্ল্যাটফর্ম হয়, গানের পরিধি বাড়বে, অনেক মৌলিক গান বাড়বে, ইভেন আমাদের এন্টারটেনমেন্টের জায়গাটাও আরও মানে মানে আরও বড় হবে। এবার বলেন আপনার কাজের কি খবর? এই ঈদে কিছু কি দিলেন, মানে দর্শকরা আপনার কাছ থেকে কিছু পেলো কিনা? এই ঈদে ফিল্ম কোনো রিলিজ হচ্ছে না, কারণ আমার তো অনেকগুলোই পাইপলাইনে, আমার প্রায় 7টা ছবি আমারই করা, সেন্সর করা। কিন্তু বিগত এই টাইমটাতে একদম রিস্ক নেইনি। আর যেহেতু আমার মানে ফিল্মগুলো ভালো, একটু আর্ট ফিল্ম টাইপ, আর এখন যেহেতু ঈদে তো সব চলে একটু কমার্শিয়াল, যেটা অনেক বড় বাজেটের, তারপর সাকিব ভাই বা রাক্ষস যেটা আছে সিয়ামের, এগুলো দেখা যাচ্ছে অনেক বড় লম্বা একটা বাজেট। আর আমার দেখা যাচ্ছে অত বাজেটের মুভি না, কিন্তু গল্প ভিত্তিক। সো আমাদের ওই ঈদে মারামারি করে গল্পটাও কেউ দেখবে না, মুভিটাও দেখবে না, আর আমার মানে কষ্টটাও আসলে হয়ে যাবে। সো আমাদের প্ল্যান হলো দুই ঈদের মাঝে মাঝে আমার মুভিগুলো রিলিজ দিব। আর নর্মালি আমি যেহেতু ফিল্ম ছাড়াও আমি নাটক প্লাস মানে মডেলিং ইন্ডাস্ট্রিতে আছি, আমার একটা মিউজিক ভিডিও আসবে, ইভেন বেশ কয়েকটা নাটকও আমার অন ইয়ার যাচ্ছে এই ঈদে। ঈদে একটু বলা যাবে সেই কাজগুলো নিয়ে? সাথী খানের একটা গান আসছে, ও সিঙ্গার প্লাস আমার মডেল, এটা একটা মিউজিক ভিডিও আসছে। আর নাটকগুলো আসছে আসলে আমার বেশ কয়েকটা নাটক করা ছিল, কিছু মনে হয় 3টা নাটক রিলিজ হবে। আর মানে 2-3টা নাটক মনে হয় এবার চাঙ্কে পাইনি। সো আমি আসলে এখনো স্পেসিফিকলি কোন ডেটে কোন নাটকটা আসছে এই জন্য নামটা বলে ফেললাম, দেখা গেলো ওটা আসছে না, এই জন্য আমি নামগুলো বলছি না।
আচ্ছা, আপনি তো আমাদের নায়ক, আমাদের হিরো, জি। কিন্তু আপনি যখন এই অনুষ্ঠান শুরুর আগে আমার অফিসে আসছিলেন, আমার এক সহকর্মী বলছি, ভাইয়া অঙ্কুশ এসছে কলকাতার কলকাতার হিরো। তো আমি বললাম না, সে আমাদের হিরো। কেন, মানে এই জিনিসটা কি আরো মাঝে মধ্যে শুনেন কিনা এইটা আপনি? এখন হাসি পায়, মানে প্রথম দিকে আমি যখন 2014-তে আমি ফিল্ম, আমার তো রিলিজ দেশা দ্য লিডার, তখন আসলে অনেকেই ভাবতো যে আমি আসলে বাংলাদেশেরই না। আমি যখন প্রথম আমি চ্যানেলে অ্যাজ আ হিরো হিসাবে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমাকে সবসময় কয়েকটা চ্যানেলে আমার সম্মুখীন হতে হচ্ছে যে দাদা কবে এসছেন, কতদিন থাকছেন। তখন আমি বললাম ভাই আমি পুরান ঢাকার ছেলে, ভাই আপনি নর্মালি আমার ইনফ্যাক্ট সাথে কথা আমিও এটা বলেন। মনে করেছিলাম যে মানে অঙ্কুশের সাথে হচ্ছে একটু মানে একটু না অনেকটাই মিল আছে। আচ্ছা আচ্ছা উনি কি মানে আমাদের দেশের আর্টিস্ট নাকি দেশের মানে কলকাতার আর কি। তা আমি একেবারে ভেবে নিয়েছিলাম যে হয়তো ওপার বাংলার কেউ একজন। পরে দেখি যে না, অঙ্কুশ না হলে অঙ্কুশের ভাই ব্রাদার হ্যাঁ, হবে আর কিছু কি, একটা হবে। পরে দেখি যে না, এটা আমাদের দেশেরই ছেলে, পিওর বাঙালি। পিওর না, বাঙালি। প্রথম দিকে আসলে একটু বিব্রত হতাম যে আমার তো একটা আইডেন্টিটি থাকা দরকার, কেন অঙ্কুশের সাথে মিলাবে। তারপর অ্যাকচুয়ালি নিজেও দেখলাম যে আসলে অনেকটাই আমাদের মিলে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি যখন কলকাতাতে যাই 2015, আমার ফার্স্ট ছবি রিলিজ হওয়ার পর তো আমি একটা দীর্ঘ 8 মাসের একটা গ্রুমিং করি। আর অঙ্কুশের শুরুটা তো এসকে মুভিজ থেকে, আর আমিও গ্রুমিং করি এসকে মুভিজ থেকে। তাদের সাথে আমার একটা কন্ট্রাক্ট করার কথা ছিল, এনি হাও পরে আমি কন্ট্রাক্টটা কন্টিনিউ করিনি। তার সাথে গ্রুমিং সেশনে আমি যে জিমটাতে জিম করতাম, ওই সেম জিমে আর কি দেবদা, জিদ্দা, অঙ্কুশ, মানে সবাই ওখানকার মোটামুটি ফিল্মে সবাই কারমাতেই জিমটা করে। সো আমার খেয়াল আছে প্রথম দিকে যেতাম তো সবাই জানতোই অঙ্কুশ, আমি একটু ফান করে আমার মতো করে জিম করে বেরিয়ে যেতাম। প্রায় সময় আমার ইনস্ট্রাক্টরই হয়ে যেত, মানে হঠাৎ করে বলতো অঙ্কুশ দা তুমি এতদিন পর এসছো। আমি বললাম আমি অঙ্কুশ না, আমি সেই বাংলাদেশের শিপন, মানে এরকম করে মানে এটা নিয়ে খুব হাসাহাসি হতো। আর তারপর তো একবার আমাদের এটা কি বলে ওয়েস্টিনে আমাদের একটা গেট টুগেদার, ওখানে অঙ্কুশও একটা মুভি লঞ্চ হবে আর আমার দেশাদিলের ট্রেলার দেখাবে। অঙ্কুশ আসছে ইন্ডিয়া থেকে, আর আমরা একই সাথে দুইজনই হোয়াইট শার্ট পরে ঢুকেছিলাম। এনিহাও আমি শুটিং থেকে হোয়াইট শার্ট পরে এসেছি আর ও নর্মালি হোয়াইট শার্ট পরেই ঢুকেছে। ওইখানে সবাই খুব কনফিউজ ছিল আসলে কে অঙ্কুশ। অনেকে আমার সাথে সেলফি তুলছে, আপনার আমি শুধু চেয়েছি তোমার ফ্যান। আমি বললাম না, আমার তো দেশ আর আজকে ট্রেলার রিলিজ, মানে এরকম হয়েছে অনেক কিছু। তাহলে তো ওই যে আমাদের জোড়া অভিনেতা নায়ককে মাঝে মধ্যে ডাবল অ্যাক্টিং এ দেখি না, সেটাই করা যাবে আর কি। হয়তো বা দুই ভাই বেটার হবে। দুই ভাই বেটার হতে হবে। পারে। আচ্ছা, থাকলে এটা পরিচালকরা যদি কেউ দেখেন তাহলে তারা মাথায় নিয়ে পরিকল্পনা করবেন। আপনারা দুজন দুজনকে চিনলেন কিভাবে? উনি তো বললেন যে দেখে অঙ্কুশ অঙ্কুশ মনে হয়েছে। আপনি কবে দেখলেন, বা আপনার দেখে কি মনে হয়েছে, কার মতো লেগেছে? আমি তাকে প্রথম দেখেছিলাম 2019-এই, অ্যাজ এ সিঙ্গার হিসেবেই চিনি, কিন্তু সে যখন সবার সাথে কথা বলতো আমার খুব ভালো লাগতো, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। কথা বলতে ইচ্ছে করতো। তখন কথা বলতে ইচ্ছা করতো, কথা বলতামও। আচ্ছা। এই তো ওখান থেকে ফ্রেন্ডশিপ, আমাদের দীর্ঘদিনের ফ্রেন্ডশিপ। শুধুই ফ্রেন্ডশিপ? হ্যাঁ, ফ্রেন্ডশিপ তো শুধুই থাকে। শুধুই থাকে, আর কিছু না তো? দর্শকরা কিন্তু দেখছে শুনছে সবকিছু। কিছু না, ওটা দেখি কি হয়, কি দেখি। আচ্ছা, ভবিষ্যতে দেখেছি আসলে। আচ্ছা, আপনারা কি কখনো একসঙ্গে কাজ করেছেন কোনো? আমরা একসঙ্গে বলতে লাইক এখনো ওইভাবে বড় কোনো কাজ করা হয়নি। মিউজিক ভিডিওতে আমাদের কাজ করা হয়েছে, যেমন মিউজিক্যাল ফাতে স্পেশাল গেস্ট হিসাবে আমরা কাজ করেছি। বাট আমাদের খুব শীঘ্রই একটা প্ল্যান আছে, আমাদের হয়তো বা একটা ধামাকা আসছে, আশা করছি। তাই বলা যাবে সেটা নিয়ে, প্রমি? হ্যাঁ, কিছু তো বলা যাবে। সেটা হচ্ছে যে মাঝে তো আমি একটু মানে পজ দিয়েছিলাম আমার মৌলিক গান বের করার থেকে। তো সবাই একটা কমপ্লেন যে আপু কেন আপনার নতুন গান আসছে না। তো নর্মালি সবাই তো আমাকে একটু দেখে যে একটু মেলোডিয়াস গানে বা একটু রোম্যান্টিক গানে আমাকে দেখে। তো এবার যেহেতু আমি স্টেজ পারফর্মার, তো স্টেজে দেখা যায় সবসময় তো একটু ডান্স বিটে গান আমাদেরকে গাইতেই হয় বা পারফর্ম করতে হয়। তো অনেকে মানে আমার যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বা কাছের মানুষ যারা আছেন, তো সবাই আমাকে একটা কথা বলে যে প্রমি তুমি কেন একটু ডান্স নাম্বার গানগুলো করছো না। তো এইবার একটা গান নিয়ে আসছি, একটু ডান্স নাম্বার গানই বলা যায়। তো সেখানে আমি পারফর্ম করছি এবং গানটি ডিরেকশনে ছিলেন শিপন মিত্র। আর বাকিটা থাকুক না, একটু সিক্রেট থাকুক, যখন রিলিজ হবে আচ্ছা, তখন সেটা আমরা ধুমধাম করে প্রচার করে হ্যাঁ, দেব। বাকিটা দেখতে পারবো। হ্যাঁ, বাকিটা দেখবো, স্ক্রিনেই দেখবো। কেমন লেগেছে কাজ করতে গিয়ে? এই যে এত ক্লোজ বন্ধু, ভালো একজন বন্ধুর সঙ্গে একসঙ্গে কাজ করছেন, আলাদা কিছু এখানে একটা অনুভূতি জাগে কিনা? না, অনুভূতি বলতে মজার ব্যাপার হচ্ছে কি, নর্মালি আমরা যেহেতু অনেক ভালো বন্ধু, তো আমরা তো মানে কাজ ছাড়া এমনিতে আমরা যে মুভমেন্ট করি বা কথা বলি বা যাই করি আমরা তো ওভাবেই ইউজ টু। কিন্তু
কাজের ক্ষেত্রে কিন্তু একটু সিরিয়াস হতে হয়, হ্যাঁ। লাইক আমি যেহেতু ও অভিনয় আছে, অভিনয় সেক্টরে আছে, আমি তো গান গাই, তো হয় না যে অনেক সময় তো মানে এক্সপ্রেশন সব কিছু তো আমি প্রপারলি পারবো না, বা এটা এই জায়গার কাজটা আমার না। তো হয়তো কোনো একটা জায়গায় যেহেতু ও অ্যাজ এ ডিরেক্টর আমাকে ডিরেকশন দিচ্ছে যে না এই জায়গাটা তুমি এক্সপ্রেশন দাও, বা এক্সপ্রেশন হচ্ছে না, হ্যাঁ। তো ও দেখা যায় খুব সিরিয়াসলি বলছে, তো যখন আমি হেসে দিচ্ছি ক্যামেরার সামনে ও হেসে দেয়, হ্যাঁ। বা দেখা যায় যেখানে মানে ও সিরিয়াসলি আমাকে এরকম ডিরেকশন দিচ্ছে না, এটা মানে একটু ধমক দিচ্ছে, যেটা হয় ডিরেক্টর থেকে যে এটা হচ্ছে না, এভাবে করো, এভাবে করো। তো তখন আমার নীতি একটু কষাচ্ছে, ও আমাকে এরকম ঝাড়ি মারে কেন। তো এইগুলো আর কি কিছু মজার ব্যাপার ছিল, বাট খুব মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে। বাট আমি বলবো এই গানটা যদি রিলিজ হয়, মানে প্রমিকে অ্যাটলিস্ট মানে নতুন করে দেখবে, বিকজ ওকে তো একটা প্যাটার্নে সবাই দেখেছে, একদম ডিফারেন্ট একটা প্যাটার্নে, ডিফারেন্ট লুকে, এবং ওর মানে গানও ডিফারেন্ট টাইপ একটা গান আসছে। আশা করি মানে মানুষ ভাল লাগবে মানুষের। আপনার যখন কাজ করলো প্রমি, তখন ওই যে ডিরেকশন দিচ্ছিলেন, ওই একটু ধমক বকা যেটি বলছিল, তখন কি মনে হয় যে আপনি আপনার কো আর্টিস্ট হিসাবে বকা দিচ্ছেন নাকি বন্ধু হিসাবে বকা না, দিচ্ছেন? আমি আবার ও এটা ভালো করে জানি, আমি কাজের ক্ষেত্রে খুবই সিরিয়াস। আর তখন আর আমি- বন্ধু টন্ধু না, নাই কোনো? অ্যাকচুয়ালি অফকোর্স ওই জায়গাটা তো একটু থাকবেই, থাকে একটু, কিন্তু হ্যাঁ। যেহেতু আমাদের আমি আবার যেহেতু আমি কিন্তু মানে অভিনয় আসার আগে থেকে আমি হলো অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনেই কাজ করি, আমার প্রোডাকশন হাউস আছে ব্ল্যাক পেপার প্রোডাকশন। সো ওইখান থেকে যেহেতু আমার কাজটাই আসলে প্রথম থেকে আমার ডিরেকশন একটা আমার লাইক বলবো নেশা, বলবো মানে ব্লাডের সাথে মিশে আছে ডিরেকশন। সো ওই জায়গাটাতে আমি খুব সিরিয়াসই থাকি, বাট সিরিয়াসটা তাও আমাদের খুব ইজি হয়ে যায় গেছে কেন, যেহেতু আমরা খুব ভালো বন্ধু, আমরা প্রচণ্ড পরিমাণে ডিসকাস করেছি কাজটা নিয়ে, প্রচুর স্টাডি করেছি। সো ইভেন স্পেশালি ও যেমন আমরা সব ফিল্মে যেরকম হয় একদম প্র্যাকটিস করে, আমরা কিন্তু 4-5 দিনও প্র্যাকটিস করার পর আমরা শুটিংয়ে গেছি। আমাদের প্রি প্রোডাকশন খুব স্ট্রং ছিল বলে আমাদের আসলে অত প্রবলেম হয়নি আসলে। কিন্তু সব ডিরেক্টর হচ্ছে বেটার বেটার বেটার, সো দেখা যাচ্ছে ও হয়তো ওর বেস্টটা দিয়েছে, আমার মনে হয় একটু বেস্ট হলে আরো ভালো। তো এই জায়গাগুলোতে একটু কনফ্লিক্ট হতো। আপনি তো একজন হিরোর পাশাপাশি ডিরেক্টর। প্রমিকে নিয়ে কখনো কাজ করার ইচ্ছা আছে কিনা? ওকে অনেকে বলে গায়িকা হলেও সে নায়িকার থেকে সুন্দরী। ওরে আল্লাহ, আমি লজ্জা পাচ্ছি এখন। মানে এরকম একজন বন্ধুকে নিয়ে কাজ করার পরিকল্পনা আছে? ফিল্ম আমি যদি যদি টু বি অনেস্ট বলবো, অনেক মানে বড় একটা ব্যাপার। আমি বলবো যে আমিও খুব ছোট একটা মানুষ, আর ফিল্ম ডিরেকশনও যদি দেওয়ার স্বপ্ন আছে, জীবনের শেষ বয়স হলে একটা ফিল্ম ডিরেকশন দিব, বাট আমি এখনো নিজেকে খুব ছোট একটা মানে অ্যাজ এ মেকার হিসেবে মনে করি ফিল্মের জন্য আমার নিজেকে আরো অনেক শিখতে হবে, অনেক স্টাডি করতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের মনে তখন এই নায়ক নায়িকার এইজি থাকবে না, বা যদিও থাকেও। আর আমি মনে করবো যে আসলে এইটা ফান করার জায়গা না, ও যদি সিরিয়াস থাকে ওয়াই নট, ওর অবশ্যই ওই সেই ক্যাপাবিলিটি আছে। কিন্তু আমার মনে হয় প্রফেশনালিজম থেকে আমার মনে হয় অ্যাজ এ হিরোইন আমি ওরে নিয়ে কাজ করবো না। মিউজিক ভিডিও, নাটক হতে পারে, কারণ একটা ফিল্ম লম্বা একটা ব্যাপার, এটা টানাটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ও যদি ওটার ওইভাবে প্রিপারেশন নেয় ওয়াই নট। আপনি তো হিরোইনের প্রস্তাব পেয়েছেন, প্রচুর পেয়েছি। কেন কাজ করা হয়নি? যখন 2009-এ আমি মার্কস অলরাউন্ডার চ্যাম্পিয়ন হই সারা বাংলাদেশ থেকে, তো চ্যাম্পিয়ন হওয়ার পরে যেটা হয় যে অনেক মাধ্যম থেকে কিন্তু অনেক ভালো ভালো কাজের অফারগুলো আসতে থাকে। আর যেহেতু আমাদের অলরাউন্ডার কম্পিটিশন শুধু গান ছিল না, গান, অভিনয়, আবৃত্তি, নাচ সবকিছু নাচ মিলিয়ে। ছিল? হ্যাঁ, বাহ, নাচ ছিল। আচ্ছা পরে আসবো না, হ্যাঁ বলেন। তো সবকিছু মিলিয়ে যেহেতু কম্পিটিশনটা ছিল, তো ওখান থেকে বের হওয়ার পরে প্রচুর আমার মুভির অফার আসে, তখন নাটকের অফার আসে, বড় পর্দায় কাজ করার অফার আসে। তো তখন তো আমি ছোট ছিলাম অনেক, তো তখনও যে পড়াশোনার জন্য বাবা মাই বললেন যে একটু বড় হও, তখন কাজ করো। আর আমার যেটা মনে হয়, যখন একটু বড় হলাম বা যখন গান নিয়ে একটু ব্যস্ততা বেড়ে গেল, আমার কাছে মনে হয় যেমন আমি গান গাইছি, এটা আমার পেশা, তো অভিনয়টা যেমন ওর ওর পেশা। তো আমার কাছে এই জায়গাটা খুব আমার কেন জানি কঠিন মনে হয়। নর্মালি দেখা যায় আমি তো আমার মানে ম্যাক্সিমাম মিউজিক ভিডিওতে মডেল আমিই থাকি, তো ওই সময় দেখা যায় ক্যামেরার সামনে এক্সপ্রেশন দেওয়ার যে একটা ব্যাপার থাকে, হ্যাঁ, মানে একটা মানে অনেকগুলো টেক নিতে হয় জাস্ট একটা সিনের, হ্যাঁ। তখন আমার মনে হয় যে না, এটা অনেক টাফ একটা জব, এটা আমার কষ্টের, দ্বারা ভীষণ হবে না। কষ্টের। হ্যাঁ, তো যারা মানে অভিনয় আছেন, আমি তাদের প্রতি মানে তখন আমার মানে শ্রদ্ধা ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। তখন মনে হয় যে না, আমি যে মানে জায়গাটাতে আছি সেটা আমার ভালোবাসার জায়গা, এই জায়গাটাতেই মনে হয় আমি বেশি মানে ফ্লেক্সিবল। আমরা দেখেছি বিভিন্ন দেশে, আমরা হলিউডে দেখেছি, বলিউডে দেখেছি, সিঙ্গার থেকেও কিন্তু অনেকে নায়িকা হয়েছেন বা সিঙ্গার থেকে নায়কও হয়েছেন।
তা আমাদের দেশে এটা খুব একটা এই পর্যন্ত মনে হয় আমার জানা মতে নাই, যদিও বা আমি সব জানি তা না। না তেমন আমার জানার মতে মানে আমাদের জেনারেশনে পুরুষে একবার ট্রাই করেছিল, মেন্টাল একটা কাজ করেছে, তারপর আর কন্টিনিউ করার নেই। সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করেছিল, তারপর তার কন্টিনিউ কেন করেন আমি সেটা জানি না, বাট ওইভাবে হয়নি। আর আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি গল্পের প্রয়োজন, যাকে দরকার তাকেই নেওয়া উচিত। যেমন আমাদের তাহসান ভাই তো আগে সিঙ্গারই ছিল, এখান থেকে আজকে উনি এখন মানে অনেক বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট বলবো, মানে অভিনেতা, সিঙ্গার তো আছেন। সো একজন তাহসান ভাই কিন্তু আছেন। আপনি শুরুতে যে সংশয়ের কথা, একটা আতঙ্কের কথা বলেছেন যে কেটে গেছে, হ্যাঁ, এই যে সামনের দিনগুলোতে কি মনে হয় আপনাদের যে আমাদের ফিল্ম জগৎটা কিন্তু একটু ধাক্কা খেয়ে খেয়ে আগাচ্ছে? শুধু ঈদেই দেখি কিছু ভালো ভালো ফিল্ম তৈরি হয়। ওনারা যেমন মিউজিকটাকে বাঁচিয়ে রাখার জন্য মিউজিক আলফা করেছেন, আপনাদের এবং ফিল্মটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা বা ভাবছেন কিনা? আমরা তো আসলে সবাই মিলে আসলে চেষ্টা করছি, কিন্তু চেষ্টার মাঝখানেও না আমাদের আসলে আমি বলবো অনেক রকম কমতি আছে। কারণ আমি প্রথমেই বলবো, সবসময় এটা বলি যে আমাদের ইউনিটি খুব বাজে। আমাদের মধ্যে দেখাই খুব ইউনিটি, একটা প্রোগ্রাম হচ্ছে, একটা ইফতার পার্টি হচ্ছে, একটা পিকনিক হচ্ছে, একটা দেখা যাচ্ছে আমাদের চলচ্চিত্র দিবস হচ্ছে, ওইখানে আমরা সবাইকে পাচ্ছি, সবার সাথে খুব ভালো সম্পর্ক। কিন্তু আসলে যখন একটা কাজের জন্য আমরা খুঁজছি, তখন কিন্তু তাকে দেখতে পাচ্ছেন, সে তাকে দেখতে পাচ্ছেন, আমাদের ইউনিটটা নেই। আর সবচেয়ে কথা, আমাদের প্রডিউসার আসলে দেখাচ্ছে হল মালিকরা ঠিক হচ্ছে না, হল মালিকরা ঠিক হলে আমাদের গল্প ঠিক নেই, গল্প ঠিক হলে সেন্সর বোর্ড ঠিক নেই, সেন্সর বোর্ড ঠিক হলে আমাদের মেকার ঠিক নেই, আমাদের পুরো টিমটার মধ্যেই প্রবলেম। আর সবচেয়ে কথা, আমি একটু সব ঠিক থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতা নেই। পৃষ্ঠপোষকতা নেই। আর তার মধ্যে একটা জিনিসও বলবো যে এটা একটু বাজেভাবে বলছি, যেমন আমাদের মনে হয় প্রত্যেকটা গণমাধ্যম বা সোশ্যাল, আমি যে সরি আমার হয়তো বা এই কথাটা শুনে অনেকে মাইন্ড করতে পারে, গণমাধ্যমে বা সাংবাদিক যারা আছেন তাদের জন্য কিন্তু আমরা আসলেই নিজেদের এখনো প্রেজেন্ট করছি, কথা বলছি, মানে মানে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু আমার মনে কি এখন নেগেটিভ চর্চাটা বেশি হচ্ছে, নেগেটিভিটা বেশি তুলে হচ্ছে, যেটা আমাদের 90s বা 90s-এর আগের জেনারেশনে আমরা কিন্তু আর্টিস্টদের মন্দ ছিল, মন্দটা সামনে আসতো না, শুধু গুণটাই সামনে আসতো, একটা ছবি নিয়ে আলোচনা হতো, মন্দটাও ছবি নিয়ে হতো। কিন্তু এখন না গল্প সিনেমা নিয়ে আলোচনা হয় না, চলে যাচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে, এবং এটা হাইলাইটই করছে কিন্তু গণমাধ্যমগুলো। আমার মনে হয় তারা যদি একটু আমাদের এই সাইডটাতে পজিটিভলি আমাদের দেখে, অবশ্যই ফিল্মের জন্য যে এমন যে খুব আহামরি চেঞ্জ হবে তা না, তাও অনেকটা দেখা যাচ্ছে। কথার কথা অনেকে আমাকে হয়তো বা 10 জন মানুষ পছন্দ করতো, আমারই একটা ব্যাড নিউজের কারণে হয়তো 10 জনের মধ্যে 6 জনই আমাকে ঘৃণা করছে, সেই 6 জন কিন্তু আমার ভিউয়ার্স কমে গেল। এটা আমার জন্য কিন্তু ইম্প্যাক্ট পড়ছে, আর যে কোনো আর্টিস্টের জন্য ইম্প্যাক্ট পড়ছে। আর তার মধ্যে তো আমাদের ফার্স্ট অফ অল করোনা, একটা বড় ধাক্কা খেলাম। তারপর তাও যা উঠছিল, ভালো ভালো মুভি হচ্ছে, কম হচ্ছিল, তার মধ্যে তো আবার একটা 24-এ একটা ঝামেলা হয়ে তো 2 বছর একদমই ডিজাস্টার হলো। ওই 2-4টা ছবি ভালো গেছে, বাট ওটাকে আসলে একটা ইন্ডাস্ট্রি তো চলে না। আমার একটা অকেশনে 2টা ভালো ছবি আসবে, এটা তো একটা ইন্ডাস্ট্রি হতে পারে না। এটা একটা কি বলবো ভাই, ঠিক আছে অকেশন একটা প্রোগ্রামের মতো, কিন্তু একটা মুভি চলতে গেলে, একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে আমাদের প্রতি সপ্তাহে আগে 2টা করে ছবি রিলিজ হতো, তাহলে আমাদের 52 সপ্তাহে কিন্তু 104টা ছবি মিনিমাম রিলিজ হতে হয়, সেখানে ছবি রিলিজ হচ্ছে 10টাও না, সেন্সর হচ্ছে 50টাও না। আমরা আসলে অনেক পিছিয়ে আছি, এটা বলবো আমাদের লাক খারাপ, করোনা, দেশের সব কিছু মিলে আমার মনে। বাট আমরা যে চেষ্টা করছি, সবাই যদি আসলে এক হতে পারি, আমাদের পরিবেশ, আমাদের কোয়ালিটি, আমাদের আর্টিস্টদের স্যাক্রিফাইস, প্লাস প্রডিউসার এবং আমাদের দর্শক যারা লক্ষ্মী দর্শক, তারা এখনও মুভি দেখছে বলে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, নয়তো তো কাজই করতে পারতাম না, আমাদের ইন্ডাস্ট্রি অফ হয়ে যেত। সো সব মিলে সবার যদি আমার মনে হয় সবাই যদি আমরা এক হতে পারি, ইভেন লাক যদি ভালো থাকে, টাইম লাগবে, আসলে ধাপ করে চেঞ্জ হবে না আসলে এটা। আপনি তো দুই বাংলা দুই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা রয়েছে, তো ওরা তো ভালো এগিয়ে যাচ্ছে, পশ্চিম বাংলা বা কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি। তফাৎটা কোথায়, কেন পারছে না? তফাৎটা হলো, আমি দেখবো, আমি যে এখনো তো তাদের সাথে কাজ করি বা কথা বলি, তারা না ফিল্মটা নিয়েই ভাবছে, একটা গল্প নিয়েই ভাবছে, একজন আর্টিস্ট তার গল্পটাকে কিভাবে ইমপ্রুভ করার জন্য, নিজের ক্যারেক্টারাইজেশনটাকে ইমপ্রুভ করার জন্য কি করা যায় তাকে নিয়ে ভাবছে। ইভেন মুভিটা প্রচারের জন্য কি কি করা যায়, পুরো টিম খাটছে, প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন হচ্ছে, তারপর মুভিতে হয়তো বা বিজনেস না করলেও তারা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টার পর যদি ব্যর্থ হয় আরেকটা এর চাইতে বেটার কিছু করতে যাচ্ছে। আর আমাদের
ওই শুরুটা হবে মহরত দিয়ে, তারপরে কিছু অংশ থাকবে যে টাকা কোত্থেকে টাকা মেরে সে চলবে, এরকম একটা টিম কাজ করে। আর্টিস্টদের স্বার্থ দেখছে, প্রডিউসারের স্বার্থ দেখছে। দিন শেষে আসলে মুভির অনিশ্চয়তায় ভুগছে। একটা ভালো মুভি রিলিজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে হল মালিকরা হল দিচ্ছে না বা হলের পরিবেশ ভালো না। আবার একটা ভালো মুভি আপনি দেখেন ঢাকার বাইরে অনেক জায়গায় অনেক ভালো ভালো ফ্যামিলি, অনেক শিক্ষিত ফ্যামিলিরা চায় এন্টারটেনমেন্টের জন্য পুরো ফ্যামিলি মিলে মুভি দেখবে, কিন্তু দেখা যাচ্ছে তার পাশে যে হলটা আছে, হলের পরিবেশটাই এমন যে তারা ফ্যামিলি নিয়ে যেতেই পারছে না। সো এটা সব কিছু আমি বলবো যে সব কিছুর সাথে কানেক্ট করে। কিন্তু কলকাতায় আমি বলবো, আমি বলিউড তো দূর কি বাদ, তারা আসলে সারাক্ষণ ধ্যান জ্ঞান গল্প এর ফিল্ম নিয়ে তার প্রমোশনকে, সবাই সবার প্রমোশন এখন যাচ্ছে। আমাদের কিন্তু আসলে আমি নিজেও যাচ্ছি না। দেখা যাচ্ছে কথার কথা XYZ এর একটা ফিল্মের প্রিমিয়ার শোতে আমাকে ইনভাইট করছে, আমি কেন যাব? এই ব্যাপারটা, সে তো আমার প্রোগ্রামে আসলো না, এরকম করে তো আমরা কেউ কাউকে প্রচার করছে না। কিন্তু আমি দেখবো কলকাতায় তাদের কিন্তু তাদের ভিতরেও কিন্তু অনেক রকম না, ইউনিটির মধ্যে ভিতরে কিন্তু অনেককে দেখতে পাচ্ছে না, কিন্তু তারা ইন্ডাস্ট্রির স্বার্থে তারা এক হচ্ছে, স্টাডি করছে, কাজ নিয়ে ভাবছে। তাহলে তারা এগোবে না কি আমরা এগোবো? এই অবস্থায়, ভঙ্গুর অবস্থায় এই ফিল্মেই কি থাকবেন না অন্য পরিকল্পনা আছে? এই উত্তরটা একটু পরে আসছি। তার আগে আমি একটু বলে নেই, কথা ছিল কিন্তু আমাকেও প্রশ্ন করা হবে, সবাইকে প্রশ্ন করবো। আমি কোনো প্রশ্ন পেলাম না, কিন্তু স্কোপই পাচ্ছি না। আপনি যেভাবে একদম র্যাপিড ফায়ারের মতো আমাদেরকে প্রশ্ন করছেন। আচ্ছা ঠিক আছে, আমি থামলাম। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই, এই যে আমাদের ঈদে সালামি তো আমরা সবাই মানে নেই, তো এবার আপনার সালামি কত গেছে তাই বলেন। আমি যেই টিমটা নিয়ে কাজ করি, আমার টিমে অনেক সদস্য, তো এদের মধ্যে আমি একটু সিনিয়র হয়ে গেছি। সেটা বললাম দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, যার কারণে সালামিটা শুধু আমারই দিতে হয়। তাহলে অফ ক্যামেরা কিন্তু আমি আপনাকে সালাম করছি, আপনি কিন্তু সালামি দিবেন। আচ্ছা, সে থাকতো, যেহেতু সবাইকেই দিচ্ছি, কিছু না কিছু তো দেওয়া যাবে। সালামি মানে যে অনেক কিছু দিতে হয় তা না, সুন্দর একটা চকচকে একটা নতুন নোট দেয়া, এটা কিন্তু অনেক মজার। হ্যাঁ, চকলেটও দেওয়া যায় স্যার। চকলেট দিলে আরো ভালো। সালামি চকলেট হয় না, সালামি নোটই হয় একদম। যে হারে তার পিছনে পরিচালকরা ঘুরছে নায়িকা বানানোর জন্য, সে এখন চকলেট খেয়ে নিজের ওয়েট বাড়াবে। আমার রাজীব ভাই টেনশনই বেশি যাচ্ছে ঈদে সালামির জন্য। তারপরে মজা করি সালামিটা নিয়ে, এটা একটা মানে ঈদের মনে হয় অন্যতম বড় একটা মজা হলো মানে এবার পেয়েছেন কি আপনি কারো কাছ থেকে পেয়েছেন সালামি? না, আমি দুর্ভাগ্য, আমি পাইনি, কিন্তু আমার অনেক দিতে হয়েছে। আমি বললাম যে আমার সহকর্মী, আমি যে টিমটা নিয়ে কাজ করি এখানে 60-70 জন, তারপরে টিমের সহযোগী যারা আছেন, যারা আমাদের সাপোর্ট দেন, কাজ করেন, তাদেরকেও দিতে হয়েছে, ফ্যামিলি মেম্বারসরা আছেন, হ্যাঁ সবকিছু। বাট এটা মজা আর কি। হয়তো একসময় তো আমরাও পেয়েছি, তখন বড় হয়ে গেলে কিন্তু দেয়ার ব্যাপারটা থাকে, নেয়ার ব্যাপারটা কমে যায়। এখন দিতে পারলে মজা। হ্যাঁ, দিতে পারলে খুব বেশি। আমি যদি আপনাদের এই ক্ষেত্রে আমার বড় কিছু বানিয়ে দেই, বড়ই তো আপনারা, একজন হিরো, একজন গায়িকা, আমি তো সাধারণ একজন কাজ করি আর কি। না, আমি ছোটখাটো একটা মানুষ। আচ্ছা, এই যে ভঙ্গুর অবস্থা দেখেই কি আপনি নায়িকা হওয়ার সুযোগটা লুফে নেন না? না, একেবারেই না। ওই যে আমি যেটা বললাম, যে এই জায়গাটা মনে হয় যে মানে অনেক কঠিন একটা জায়গা, যেখানেও যে একটা সিডি দেখা যায় 10 বার করে টেক দিতে হয়। আমার আবার এত ধৈর্য মানে নাই, একেবারেই নাই, আমার ধৈর্য খুবই কম। দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমরা মানে আমরা যারা গাইছি, আমরা সঙ্গীত শিল্পীরা ব্লেসড যে আমরা হয়তো যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পারফর্ম করি স্টেজে, আসলে দর্শকরা তো আমাদের প্রাণ। সে 1-1.5 ঘন্টা দেখা যায় সেই দর্শকদের সাথে কিন্তু আমাদের মানে মানে আমরা গাইছি, তারা মজা করছে, এই যে রেসপন্স পাচ্ছি লাইভ। হ্যাঁ, তো এই মানে পারফর্ম করে নেমে যাই, তারপরে হয়তো নিজের পেমেন্টটা নিয়ে বাসায় চলে যাই, খুব কম একটা সময় কিন্তু থাকে। কিন্তু আমি যখন দেখি যে ওরা মানে মুভিতে বা নাটকে মানে সারাদিন চলে যাচ্ছে ঘন্টা পর ঘন্টা, মানে আমার তখন বললাম না যে আমার খুব মানে ভালোবাসাতে চলে আসে যে এত কষ্ট ওরা কিভাবে করে, বা এই যে ধৈর্য নিয়ে কাজটা করা, তখন মনে হয় যে না বাবা, আমার দ্বারা হবে না। তবে হ্যাঁ, ইচ্ছে আছে যে যেহেতু আমি গান গাইছি, তো আমার মতো করে যদি কোনো গল্প হয় যে আমার সাথে যাচ্ছে, তাহলে হয়তো করার ইচ্ছে আছে। দেখি গল্পকার বা কাহিনীকার অনেকেই হয়তো বা দেখবেন বা দেখছেন অনুষ্ঠানটা, তারা যদি মাথায় নেন, বা শিপনদা তো আছেনই, আমরাও আছি, আমরা আমাদের জায়গা থেকেও হেল্প করব। আমাদের এত বড় এত সুন্দরী একজন গায়িকা যদি নতুন ভাবে আসে আমাদের সামনে, আপনার সুন্দর চোখ দিয়ে যে আমায় দেখছেন, এর জন্য সুন্দর মনে হয়।
আর যেটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই যে অন্ধকারের পর তো আলো আসবেই, এখন না হয় আমাদের চলচ্চিত্র অঙ্গনের একটু ভঙ্গুর অবস্থা, ভালো তো হতেও পারে, যেহেতু আমাদের আশেপাশের দেশগুলো এত ভালো করছে। আর প্রতিভাবান মানুষ তো আছেন এখানে, ভালো পরিচালক আছেন, ভালো ক্যামেরাম্যান আছেন, ভালো নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী আছেন। আমার মনে হয় এক সময় না এক সময় আবার ঘুরে আসবে, যে হারানো জৌলুস যেটি ছিল। চেঞ্জ হবে। না, তবে রাজীব ভাই আবার আমি যেটা সবসময় মানে বিশ্বাস করি যে সেটা মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, ভালো খারাপ কিন্তু সব সময় ছিল, সব যুগেই ছিল, আমাদের সময় আছে। তো আমরা যারা এই সেক্টরে কাজ করছি, আমাদের নিজেদেরই কিন্তু দায়িত্ব আমাদের এই জায়গাটাকে বাঁচিয়ে রাখার। সেজন্য কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি সবাইকে সেই দায়িত্বটা নিতে হবে। এই যে যেটা ও বললো, বা আমরা যে মিউজিক আলফা নিয়ে আমাদের যে প্রয়াস, যে আমরা প্রত্যেকের কাজটা শেয়ার করব, আমরা সবাই সবাইকে প্রমোট করব। তো এই ভাবনাটা যদি, বা এই মনোভাবটা যদি সবার মধ্যে থাকে না, তাহলে দেখা যাবে যে মানে আমরা যে পার্শ্ববর্তী যে মানে যে কালচারটার সাথে আমরা মানে নিজেদেরকে স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি, বা এখনকার জেনারেশনরা খুব বেশি তারা হয়তো ওই দিকটাতে আকৃষ্ট হচ্ছে, সেখান থেকে হয়তো আমরা ফিরিয়ে আনতে পারবো। ভঙ্গুর অবস্থা আসলে আপনার সঙ্গে একমত আমি, সবকিছুতেই থাকে। আমাদের যেটি আমরা শুরুতেই বলছিলাম, রাজনীতির ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছিল না, আবার সেটি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক ক্রিকেটে, আমাদের প্রিয় ক্রিকেট কোথায় হাঁটতে হাঁটতে দেখেন আমরা একসময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাকিস্তানকেও হারিয়ে ফেললাম। তো এরকম আসবেই, এটা যেটা করতে হবে, হতাশ হওয়া যাবে না, চেষ্টা করে হ্যাঁ নিজে ঐক্যটা, যেটা শিপনদা শুরুতেই বলছিলেন, ঐক্যটা থাকতে হবে সবকিছুর মধ্যে। যদি একসঙ্গে হয়ে কাজ করা যায়, সবকিছুরই একটা সমাধান আছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা আরো কিছুক্ষণ একটু আরো কয়েকটা প্রশ্ন আদান প্রদান করবো। আপনি তো আমাকে একটা প্রশ্ন করলেন, শিপনদাকে একটা প্রশ্ন করেন না, আপনার প্রিয় বন্ধু। ওকে তো আসলে এত প্রশ্ন করি, কি করব, একটু ক্যামেরার সামনে করেন। প্লিজ, আই এম রেডি। তবে আমাদের অফ ক্যামেরা কিন্তু প্রচুর ঝগড়া হয়। তাই? হ্যাঁ, অনেক ঝগড়া হয়। কি নিয়ে? অনেক কিছু নিয়ে। দেখা যায় মেয়েদের ঝগড়া করতে তো কোনো কিছু লাগে না, একমত, একদম 100% একমত। না না, অবশ্যই টপিক থাকে। তাই বলেন তো একটা টপিক শুনি। আচ্ছা, গল্পটা ফর শুনি। এক্সাম্পল আমি বলি, যেটা নিয়ে কথা হচ্ছিল যে কাজের কথা, মানে যেদিন আমাদের শুট ছিল, তো শুটিং স্পটে যেটা হয়েছে যে শিপন অবশ্যই অনেক পাংচুয়াল, হ্যাঁ, তো আমাকে আগের দিনই বলে রেখেছে তুমি কিন্তু একদম অন টাইম থাকবা, হ্যাঁ, ওখানে তুমি একটু রিহার্সাল করবা বা রেডি হওয়ার যে ব্যাপারটা। আমি মনে হয় হায়েস্ট 10 থেকে 12 মিনিট হয়তো লেট করেছিলাম। তো এটার জন্য এমন মানে আশা পরে আমাকে একটা ঝাড়ি দিল, মানে অ্যাজ এ ডিরেক্টর সে আমাকে তখন, মানে ও যে আমার একটা ভালো বন্ধু, আমাকে চিনিয়ে না, হ্যাঁ, তো তখন স্বাভাবিক আমি একটু আপসেট হয়ে গেলাম। তো তারপরে ও দেখলো যে আমি আপসেট, এখন আর্টিস্টকে তো নর্মাল করতে হবে, না তার কাছ থেকে তো মানে কাজটা বের করা যাবে না। তো যখন ও আবার আমার সাথে নর্মালি কথা বলতে আসে, তখন আবার আমি হ্যাঁ এটা কোনো কথা, আমার মুড অফ হয়ে গেল, এখন আমি কিভাবে কাজ করবো না, আমি চলে যাচ্ছি। তা আমি মানে এইরকম ছোট ছোট কিছু ঝগড়া হয়। হ্যাঁ, ঝগড়া দোষ ওর, ঝগড়া করবেও, এটাই আর কি। এইখানে কিন্তু আপনার না, না, একটা topic ছিল। দোষ আছে। আমার তো মনে হয় এখানে আপনারও ব্যর্থতা, যে আপনি আপনার আর্টিস্টকে সময় মতো আনতে পারেন নাই। আমি আসলে মনে করি, আমি অ্যাজ এ আর্টিস্ট আমি বলবো, আমি 16 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। আমার মনে হয় মানে খুব রেয়ার, আমার মনে হয় কোনো ডিরেক্টর আমাকে বলতে পারবে না আমি ইচ্ছাকৃতভাবে বা আমার জন্য কেউ বসেছিল। মানে আমি চেষ্টা করি অন টাইম থাকতে, আর যেহেতু আমি এটা একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমি কাজের জায়গাটাতে টাইম মতো চলে যাই। ইভেন আমি চেষ্টা করি ওই কাজের সময়টা, আমাকে কেউ একজন যদি আমাকে মানে সময় বেঁধে দেয় যে আমার আজকে কাজটা, আমি সেকেন্ড কোনো কাজ রাখি না। যেমন আজকেও কিন্তু আমার একটা শ্যুট ছিল, ও জানে। আমি কিন্তু যেহেতু এখানে কমিটমেন্ট আগে দিয়ে দিয়েছি, আমাকে ছাড়বে ওখানে 2-3 ঘন্টার জন্য, কিন্তু আমার কথা ওখান থেকে একটু আধা ঘন্টা লেট হবে, আপনি এখানে আমাকে ফোন করবেন, এখান থেকে আমার একটু যে কোনো টেকনিক্যাল ইস্যুতে আমাকে হাফ অ্যান আওয়ার পরে ছাড়তেই পারেন, ওইখানে আমি মিথ্যা বলছি। এই যে এইসব ঝামেলার কারণে আমি কি করি, কমিটমেন্ট ঠিক রাখার জন্য একদিন 2টা কাজও রাখি না। সো ওই জায়গার থেকে আমি অনেক সিনসিয়ার। সো ওই আমার সেটা যেই আসবে তার সিনসিয়ার থাকতে হবে। আমি একটা গল্প বলি, অনেকদিন আগে, তখন সাংবাদিকতা শুরু করেছি। আমি যেখানে কাজ করতাম সেখানে আমি একটু 10 মিনিট দেরি করে গিয়েছিলাম, ঠিক আপনার মতোই 10 মিনিটই দেরি হয়েছিল অফিসে। তো আমার যিনি সিনিয়র ছিলেন, আমার নিউজ এডিটর, বললেন কেন দেরি করে আসলা?
হ্যাঁ, খুব সুন্দর ঠান্ডা মাথায় আমি বললাম যে রাস্তাঘাটের এই অবস্থা ছিল, ঢাকা শহরের এই এত জ্যাম ট্যাম পার হয়ে আসছি, তো তাই 10 মিনিট বেরিয়ে গেছে। উনি প্রথমে আমাকে খুব নর্মাল ভাবে সুন্দরভাবে জিজ্ঞেস করেছেন যে আমি রাস্তাঘাটের কথা বলেছি, জ্যাম ছিল, তখন উনি রেগে গেছেন। আমি বললাম বাবা রাগলেন কেন? এটা শুনে তো উনি আমার পক্ষে আসবেন, বলবেন যে না যথার্থ হয়েছে। কিন্তু বিষয়টা উনি বললেন যে পরে এখন আমি অনুভব করি যে ঢাকা শহরের রাস্তাঘাট কি অবস্থা, এটা কি নতুন? True. এটা দেখে কেন তুমি রওনা দাও না? তুমি অসুস্থ হতা, অন্য কোনো কাজ ছিল, তোমাকে মাফ করতাম। কিন্তু ঢাকা শহর রাস্তাঘাটের যানজট, তারপরে ট্রাফিকের বাজে কমন অবস্থা, একটা প্রবলেম কমন প্রবলেম, এটা তো দীর্ঘদিন ধরে, এটা মাথায় রেখেই খুব বকাটকা দিল। আমার এখনো মনে পড়ে, এটা অনেক আগের কাহিনী। তো এটা কোনো আসলে উসিলা না যে তবে রাস্তার আমার প্রশ্নটা কিন্তু বাকি রয়ে গেল। কোনটা? শিপনকে একটা প্রশ্ন হ্যাঁ, করার কথা হ্যাঁ, ছিল। please, I'm ready. Sure, sure. আচ্ছা, তো শিপন আমাকে বলো যে তুমি আগামী 10 বছর পরে তুমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাও? সবাই তো অবশ্যই ভালো জায়গায় দেখতে চায়। সে ভালোটা কি? ভালো তো এক একজনের এক এক ধরনের ভালো। ভালোটা যেহেতু আমি ফিল্মকে খুব ভালোবাসি, নাম্বার ওয়ান হলো ভালোবাসার জায়গাটা, কাজের ভালোবাসার জায়গাটা অবশ্যই চাই ওইখানটাতে আমার একটা ভালো আরো ভালো বেটার জায়গা থাকুক। আবার পার্সোনাল ভালোবাসার জায়গা যদি বলি, পার্সোনাল ভালোবাসার জায়গাটা খুব হ্যাপিলি থাকুক এবং সুন্দর থাকুক, সুন্দরময় থাকুক, যেটাই হোক। কেউ আমরা আসলে কালকে কথা বলতে পারছি না কেমন হবে, সো 10 বছর পর মানে সুন্দর একটা বউ চাই, সুন্দর একটা ঘর চাই, এরকম কিছু। যেটা হোক যেন খুব গুছানো এবং সুন্দর হয়, যেন ডিজাস্টার কিছু না হয়, সেটাই আমি চাই। মানে সবকিছু যেন এবং গোছালো ভালো থাকে, যাই লাগা থাকুক, যেটুক ভালোবাসার থাকুক। মানুষটার সাথেই থাকতে চাই। আচ্ছা, এবার আপনি একটা করেন না, আপনাকে দুইটা করে ফেললো কিন্তু প্রশ্ন। আমি কি কোশ্চেন করবো? কোশ্চেন করে তো ঝগড়া লেগে যাবে। ঝগড়া দেখি না, একটু সোজা ঝগড়া একটা দেখি। প্রশ্ন করবা। আচ্ছা, জাস্ট সিম্পল একটা কোশ্চেন। আমি জানি পিঞ্চ করে কিছু একটা বলবে, আজকেও তো আমি জানি এটা রাজীব ভাই, দেখেন আজকেও আপনি। কিন্তু তুমি অন টাইম আসবে না, আমি আর কি আসছি কেন সেটা? না না, আমি অন কেন? টাইম আসছি। না, আমি না, এটা মেয়েদের ক্ষেত্রে কেন আমি এটা যুগ যুগ জানতাম, ধরে আমি হয়ে জানতাম। যাচ্ছে? কেন যুগ যুগ ধরে হয়ে জ্যাম যাচ্ছে? ছিল। না না, আমি বলি না না, শোনো শোনো, আমি বলি আমি অন টাইমই ছিলাম। আমি যেহেতু with রাস্তায় জ্যাম makeup- ছিল? না না, রাস্তা আজকে জ্যাম ছিল না। আমি যেহেতু উইথ মেকআপ আসছি, আমি জানতাম যে মানে ঠিক অমুক টাইমে প্রোগ্রামটা শুরু হবে, তো তার আগে তো তোমাকে এখানে আসতে হবে, একটু মেকআপ নিতে হবে, একটু রেডি হতে হবে। তো সেই স্কোপটা আমি তোমাকে দিয়েছি, বাট আমার বেশি লেট হয় নাই। থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি লেট late হয় হয়নি। লেট ও হয়েছে। যখন মেকআপ রুমে ঢুকলো, আমি কিন্তু তখন লিফটে দাঁড়িয়েছিলাম রাজীব সে ভাই। মেকআপ তো রেডি হওয়ার পর থেকে ধরতে হবে, রেডি হয়ে বসেছিল তারপর। না, এই যে এইভাবে সবসময় আমাকে পিঞ্চ করে, এই যে ঝগড়াটা লেগে যায়। তাই ঝগড়া কিন্তু মজা। ঝগড়াকে বলে, অনেকে বলে এটা একটা নিঃশ্বাসের মতো, মানে মানুষের দম আটকে গেলে একটু ঝগড়া করলে দমটা খুব ক্লিয়ার হয়ে যায় আর কি। তাহলে রাজীব ভাই, আপনার কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা কি? বন্ধুত্বের সংজ্ঞা? আচ্ছা, আমরা তো আসলে এরকম প্রশ্ন পাই না। কারণ আমি মানে বন্ধু, বন্ধু মানে বোঝা। আমার কাছে মনে হয় যে আমাকে পুরোপুরি বুঝবে, যে বুঝবে সেই আমার বন্ধু। তো সেই দিক থেকে আমাদের ভাবি কি আপনার ভালো বন্ধু? হ্যাঁ, ভাবি ভালো বন্ধু। বাহ, ভালো ভালো দেখছি বন্ধু। ভালো অবশ্যই। বন্ধু বলেই তো- টিভি স্ক্রিনের সামনে আছে যেহেতু। এই ভালো বন্ধু দেখি তো আপনাদের মতো সুন্দরীদের সঙ্গে অনুষ্ঠান করতে পারি। বাহ। নাহলে ভালো বন্ধু না হলে ধারের কাছে একদম, আসতে দিত একদম। না। তোমার বলেন, তোমার সৌন্দর্যের রহস্যটা কি? না এটা না খুশি হবে তো, না এটা না খুশি না, হবে। এটা করবে না। হ্যাঁ, এটা খুশি হবে। সুন্দর, ও সুন্দর। এটা হ্যাঁ, কোশ্চেন এর রহস্যটা কি সেটা জানতে চান? এটা একটা কোশ্চেন হলো। আচ্ছা, তোমার কোশ্চেন করি তাহলে একটা। তাহলে তুমি বলো যে সামনের বছর ঈদে তুমি কি ভাবছো? মানে কি নিয়ে আপনি তো বলছো 10 বছর সেটা পর বলো। দেখেছেন, হ্যাঁ, হ্যাঁ। তাকে আগামী 1 বছর পরই বলবো আর কি। আচ্ছা, 1 বছর পর মানে মানে কোন ব্যাপারে বলছো যে আমি পার্সোনালি। আচ্ছা, পার্সোনাল লাইফে সামনের 1 বছর মানে আগামী 1 বছর পর সবাই আমাকে এখন অনেকে বলছে যে আপু আপনি কেন বিয়ে করছেন না, বা বিয়ে নিয়ে সবার একটা খুব তাড়া। ইভেন আমার ফ্যামিলি থেকেও একটা প্রেশার যাচ্ছে, যে একটু আগেও আমার আম্মু আব্বু আমাকে বকা দিয়েছে, আমি অন স্ক্রিনে বিয়ের বললাম। জন্য? হ্যাঁ, বলছে তুমি ও, কেন আচ্ছা। হ্যাঁ বিয়ে করছো না বা কবে করবা। যেটা হয় মানে বাবা মাদের একটা সময় টেনশন চলে আসে। তো চাই যে মানে জানি না কি হবে, জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে। তো নেক্সট ইয়ার যেন ভালো কিছু একটা হয়, যাই হোক তারপর ভালো খুব কিছু একটা শীঘ্রই হোক। বিয়ে খাচ্ছি ওর। হ্যাঁ। বাহ, থ্যাংক না ইউ। না, জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে, তো যদি উপরওয়ালা রাখেন তো আপনি হলে কি ভালো। বিয়ে খাওয়ার অপেক্ষা? হ্যাঁ, বিয়ে করার অপেক্ষা। বিয়ে করার আচ্ছা, আমরা কিন্তু সাংবাদিক, আমরা
ক্যামেরা তাক করে রাখবো আমি দেখি। ইনভাইট করে রাখলাম আপনাকে অ্যাডভান্স। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের পক্ষ থেকেও শুভকামনা রইল। আর যেটা হয় যে মানে শিল্পীদের তো ভালো কাজের মানে ক্ষুধার মানে মিটে না, মানে যতই আমরা ভালো কাজ করি একটা আক্ষেপ কিন্তু থাকবে যে ইস, সেই জায়গাটা তো ভালো হতে পারতো বা এই গানটা আমি একটু সুন্দর করে গাইতে পারতাম। এখন যেটা মানে আসল কথা বলি, একটু আগে তো ফান করছিলাম যে নেক্সট ইয়ার চাই যে আমার খুব সুন্দর একটা গান আসুক, যে গানটি রেশ ধরে মানুষ আমায় মনে রাখবে। দেখছেন কত চালাক, নিজের কেরিয়ার নিয়েই বললো। কিন্তু আমি তো সাংবাদিক হিসেবে আপনার প্রশ্নের পিছনে কিছু একটা খুঁজে না পেয়েছি না, আর এটা কি। কিন্তু আমার মনের কথা, এটাই কিন্তু আসল কথা ছিল। ঠিক আছে, তারপরেও আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। তবে আমার ইচ্ছা, আমাদের অনেক দর্শক বলেছে আপনাকে, গত বছর গত ঈদে একটা প্রোগ্রাম করেছিলেন, আপনি বলেছিলেন যে আপনি খুব ভালো কথা বলেন, উপস্থাপনা যেটা, আর আপনি একটা অলরাউন্ডার, একটা রিয়েলিটি শো থেকে আপনি উঠে এসেছেন। তার মানে আপনি গান জানেন, অভিনয় জানেন, নাচও জানেন, সেটা আপনি বলেছিলেন। দর্শকদের কিন্তু সেটা তো- একটা চাওয়া সেটা তো ছোটবেলায় না, শিখেছি। ছোটবেলায় না হয় বড়বেলাতে আর নাচ অনেক করা হয় না। স্টেজ নিয়ে নাচ। আপনার সামনে একটা এত সুন্দর জলজ্যান্ত একটা হিরো আছে, হিরোকে নিয়ে একটু নাচেন না একটু না, আমরা দেখি। গান শুনি না, এত সুন্দর সিঙ্গার হ্যাঁ আমাদের হ্যাঁ, ও সামনে। গানই তো শোনা হলো না। হ্যাঁ। আপনার গানের সঙ্গে সঙ্গেই একটা তাহলে আমি গাই, আমাদের হিরো ডান্স করুক, তাও তো হয়। নায়িকা ছাড়া হিরোরা, হ্যাঁ, ঠিক হিরোদের আছে, নাচ না, কেউ যদি- দেখবে না, আমি না, শিওর। তাহলে আমি একটু সাপোর্ট দিতে পারি, এটা হতে হ্যাঁ পারে। হ্যাঁ, সাপোর্ট। তার আগে একটা গান শুনে নেই। এই যে আপনার যে গানগুলো আসবে সামনে বা রিসেন্ট এসছে খুব আলোচিত, সে একটা গান শুনবো। মানে এত বড় একজন কণ্ঠশিল্পীকে এতক্ষণ ধরে বসিয়ে জি। এত প্রশ্ন করছে, একটা গান শুনলাম না। না, কিন্তু এইভাবে তো আসলে মন খুলে আড্ডাটা সবসময় দেওয়া হয় না। দেয়া হয় না, আর right, রাজীব ভাই, এটাও আপনার সাথে ঠিক। যখনই দেখা হয় বা যখনই মানে চ্যানেল 24-এ আসি, দেখা যায় যে মনে হয় যে আমি আমার ড্রয়িং রুমে বসে আছি এবং সেখানে মানে একদম মানে কোনো ফর্মাল কিছু থাকে না, একদম মন খুলে গল্প করা যায়, মন খুলে আড্ডা দিয়ে আপনার আমাদের সাথে। এনভায়রনমেন্ট আসলে সেটা খুব, আমি মানে এই অফিসে আমরা তো মন খুলে আড্ডা মারলাম, কিন্তু দর্শকরা তো একটু তোমার গান শুনতে চাচ্ছে। হ্যাঁ গান শুনতে চাচ্ছি। আচ্ছা, হৃদয় তোমার ঠিকানা গানটি একটু করে গাই। ছবি দাও তুমি যখনই দু চোখে নামে যোজনা, কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না। গাও। হৃদয়ে তোমার ঠিকানা, দেখো না যে দেখো না। বাহ, Thank you. চমৎকার চমৎকার। হ্যাঁ, এবার আপনিও তো সঙ্গীত পরিচালক। সঙ্গীত পরিচালক তো কিছুটা গান তো জানেন। গান পাই না আমি একদম, সে একদম অনেক গান ভালো পাই না। গান গায় অফ স্ক্রিনে। গান একদম পাই আচ্ছা, না। এই গানটাই কি সে গান যেটা যে কাজ নিয়ে না, কথা না, হচ্ছে, ওইটা dance সেই number। গানটা একটু শুনি না। সেই গানটা তো এখন শোনানো যাবে না, যাবে সেই গানটা না, আর এই যে কিছুদিন ডিরেক্টর একটু যদি অপেক্ষা অনুমতি করতে দেয়, হবে। ডিরেক্টর, প্রডিউসার তো। আরে ক্যাম্পিং একটু- হয়ে একটু- গেল, না, ক্যাম্পিং হয়ে গেল, একটু- ক্যাম্পিং এ যে দুইটা লাইন গান। না না, একটু সারপ্রাইজ থাকুক না। Surprise হ্যাঁ, থাকবে? আর Surprise একটু- পরিচালকও হ্যাঁ, হ্যাঁ, তাই? কিছুক্ষণ আসলে সময় আমাদের wait এটা নিয়ে খুব করো। বড় প্ল্যানিং আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমরা- আছে, আমরা থাকবো পরিকল্পনার সঙ্গে, আমাদের বললে অবশ্যই থাকবো ইনশাল্লাহ। তাহলে এবার নাচটা ভুলি নেই, নাচের কথা একটু দুজনে মিলে আমাদের। এখান থেকে থাকুক। হ্যাঁ এটাই। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে। বাস, 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 বাস। বাহ, অসাধারণ অসাধারণ। আপনাদের আবার ঈদ মোবারক। এবার কিন্তু শেষটা আমি করি নাকি? হ্যাঁ, প্লিজ প্লিজ। একদম একদম, মানে শুরুটা যেহেতু আমি করেছি, এবার রাজীব ভাই আপনি খুব সুন্দর করে চেষ্টা করেন। তবে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি আয়োজনে, ঝলমলে একটি আয়োজনে ঝলমলে আমাদেরকে মানে আমন্ত্রণ জানানোর জন্য।
আর এই তো এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানটি দেখলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক সবাইকে। আপনাকেও ঈদ মোবারক, শিপনদা আপনাকেও ঈদ মোবারক। আসলে ধন্যবাদ আপনাদেরও অনেক, এত ব্যস্ততার মাঝে আমরা জানি ঈদে একজন শিল্পী, একজন হিরো, এদের তো ব্যস্ততা থাকবে, বিভিন্ন অনুষ্ঠান থাকে, সামাজিকতা থাকে, বাসায় কাজ থাকে। এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এই জন্য আপনাদের দুজনের প্রতি অনেক অনেক শুভকামনা। ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। মোবারক। যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সব অন্ধকার কেটে সত্যিকার অর্থেই আবার ঝলমলে আলোর দেখা পাই, সেই প্রতীক্ষায় সবাইকে আবার ধন্যবাদ। ঈদ মোবারক।